দুই শ্রমিক নিহতের জের ধরে গাজীপুর ও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত 85, বিজিবি মোতায়েন। বিএনপি চাইলে সর্বদলীয় সরকারে 10 থেকে 12টি মন্ত্রণালয় দেওয়ার আশ্বাস যোগাযোগ মন্ত্রীর। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বেগম জিয়ার বৈঠক। এবং বরগুনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বক্তব্য রাখবেন দুটি জনসভায়। বিকেলে তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ কাজ উদ্বোধন পটুয়াখালীতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী আহমেদ লোপা। পোশাক শ্রমিকদের বিক্ষোভে আজও উত্তাল সাভারের আশুলিয়া ও গাজীপুরের শিল্প এলাকা। মজুরি বোর্ড ঘোষিত বেতন কাঠামো পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়াও গাজীপুরে দুই শ্রমিক নিহতের জের ধরে কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ছাড়াও দুই এলাকাতেই বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে আশুলিয়ার পলাশবাড়ি, বাইপাইল, জিরাবো, জামগড়া, কাঠগড়া, নরসিংহপুর ও জিরানি সহ আশেপাশের এলাকার গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করে। সকাল 10টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে দুপক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে সংঘর্ষ বাধে। এতে পুলিশ ও সাংবাদিক সহ কমপক্ষে 80 জন আহত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গার্মেন্টসে ভাঙচুর চালায়। এদিকে বিক্ষোভের মুখে এই শিল্প এলাকায় বেশিরভাগ পোশাক তৈরির কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সংঘর্ষ ও ভাঙচুরের সাথে জড়িত সন্দেহে সাভারে 3 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বেতন আমাদেরকে এই আগামী মাসের 1 তারিখ থেকে বাড়াতে হবে, তা না বাড়াইলে আমরা এই আন্দোলন চলতেই থাকবে। পুলিশের বাড়ি খাওয়া লাগে, আমরা পুলিশের এত জীবন দেয় আমাকে, ঠিক আছে। এদিকে সকালের দিকে গাজীপুরের কোনাবাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ব্যবহার করেছে। সকালে কোনাবাড়ির কাশিমপুর আঞ্চলিক সড়ক থেকে বিভিন্ন সোয়েটার কারখানা শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। বাধা উপেক্ষা করে মিছিলকারীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা ধাওয়া এবং পরে সংঘর্ষ বাধে। এ সময় এক পথচারী সহ 5 জন আহত হয়। পরে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে অর্ধ শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বিএনপি সর্বদলীয় সরকারে আসলে তাদেরকে 10 থেকে 12টি মন্ত্রণালয় দেয়া হবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি আরো বলেন, যদি তারা নির্বাচনে না আসে তাহলে দলটিকে অস্তিত্ব সংকটে পড়তে হবে। বিরোধী দল আসলে আমরা খুবই খুশি হব। আমরা এখনো আশা করছি বিরোধী দল প্রয়োজনে দেব। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। গতকাল সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরুর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে সময় চাওয়া হয়। দলটির ভাইস চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী জানান, রাজনৈতিক সংকট উত্তরণে বেগম জিয়া রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে চাইলে আজ সন্ধ্যা 6:30টায় তাকে সাক্ষাতের সময় দেওয়া হয়। এদিকে 18 দলীয় জোটের 20 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বেগম জিয়া বঙ্গভবনে যাবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। সময় সংবাদে আরো থাকছে, নানা সংকটে ক্রেতা হারাচ্ছে পোশাক শিল্প, মজুরি বাড়ানোয় 60% কারখানা বন্ধের আশঙ্কা মালিক পক্ষের। ননস্টিকি প্যারাশুট বেলি ফুল লাইট, যা চুলকে করে আরো আকর্ষণীয়। বরগুনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলায় তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্ভার স্টেশন নির্মাণ কাজ উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন তিনি। সকাল 11টায় জেলার রামনা সরওয়ার জাহান পাইলট প্রাথমিক বিদ্যালয়ে হেলিকপ্টারে পৌঁছান প্রধানমন্ত্রী। সার্ভার স্টেশন নির্মাণ কাজ উদ্বোধনের পর স্থানীয়ভাবে আয়োজিত একটি সুধী সমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী। বেলা 2টায় বরগুনায় আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বরগুনা থেকে পটুয়াখালীর কলাপাড়ায় গিয়ে সেখানে দেশের তৃতীয় সমুদ্র বন্দর নির্মাণ কাজ উদ্বোধন ছাড়াও বেশ কিছু উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 3
দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক ও তার স্ত্রী রমেশ মনসুর ঢাকা ত্যাগ করেছেন। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যান্যরা। গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। 3 দিনের এই সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গাজীপুরে শেখ ফজিলতুন্নেসা মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ উদ্বোধন করেন। এছাড়া গতকাল বিকেলে আনুষ্ঠানিক এক আলোচনায় দুই দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকারের জন্য নবনিযুক্ত মন্ত্রীদের শপথের পর আজও সচিবালয়ে আসছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। পাশাপাশি নতুন শপথ নেওয়া মন্ত্রীদেরও আজ সচিবালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের রিপোর্টার প্রসূন আশিস। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রসূন, সচিবালয়ে কারা এসেছেন, আপনি এ বিষয়ে কিছু জানতে পেরেছেন? লোপা, আমি আগেই জানিয়েছিলাম যে সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়ার অংশ হিসাবে গতকাল এই 6 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তো আজ মেইনলি প্রক্রিয়ার অংশ হিসাবে যে কাজটি করার কথা গতকাল আমাদের মন্ত্রী পরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া জানিয়েছিলেন যে আজ কারা এই বর্তমান মন্ত্রিসভার কারা থাকছেন না সে বিষয়টি একটি প্রজ্ঞাপন জারি হবে এবং এর পরপরেই নতুনদের নিয়ে এবং যারা থাকবেন তাদেরকে নিয়ে এই প্রজ্ঞাপন জারি হওয়ার পরে একটি দপ্তর বন্টন হবে। তো আমি কিছুক্ষণ আগে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দারের সাথে দেখা করেছি। উনি যেমনটা বললেন যে বঙ্গভবন থেকে এখনো পর্যন্ত এই প্রজ্ঞাপনের যে লিস্টটি, যে তালিকাটি, অর্থাৎ কারা মন্ত্রিসভায় থাকবেন না সেই তালিকাটি এখনো এসে পৌঁছায়নি। আর অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আসবে যাদের দপ্তর পুনর্বন্টন করা হবে সেই তালিকাটি, সেটিও এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে আজকে দুপুরের পরপরেই এই তালিকাটি চূড়ান্ত হবে এবং এর পরপরই প্রজ্ঞাপন জারি হবে। লোপা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানিয়েছেন যে এই সর্বদলীয় মন্ত্রিসভায় তিনি আশা প্রকাশ করেছেন বিএনপিও আসবে, আর যদি তারা না আসে তাহলে তারা অস্তিত্ব সংকটে ভুগবে, এমন একটি মন্তব্য করে তিনি বলেছেন যদি বিএনপি আসে তাহলে তাদেরকে 8 থেকে 10টি মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলে বিএনপিকে দেয়া হবে। লোপা, প্রসূন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে কথা বলছিলাম আমাদের রিপোর্টার প্রসূন আশিসের কাছ থেকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে পদত্যাগপত্র জমা দেওয়ার পর কারা নতুন মন্ত্রিসভায় থাকবেন আর কারা বাদ পড়বেন সে বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে। তবে বঙ্গভবন থেকে এখনো এই প্রজ্ঞাপন জারির ব্যাপারে প্রস্তুতি নেওয়া হয়নি, তবে এই বিষয়ে পরে আমরা আপনাদের জানিয়ে দেব। এবার পোশাক খাত নিয়ে সময়ের একটি বিশেষ রিপোর্ট। ভালো নেই দেশের সবচেয়ে বড় শিল্প খাত তৈরি পোশাক শিল্প। একের পর এক শ্রমিক বিক্ষোভ, রাজনৈতিক অস্থিরতা, টানা হরতালে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিশ্ববিখ্যাত সব পোশাক ব্র্যান্ডের ক্রেতারা। মোট রপ্তানির 80% দখলে থাকা পোশাক শিল্পের বাজার চলে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশের হাতে। বোঝার উপর শাকের আটির মতো ইউরোপীয় ইউনিয়নে ভারত ও পাকিস্তানের জিএসপি সুবিধা পাওয়ার সম্ভাবনা এ খাতের শিল্প মালিকদের দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তুলেছে। আরিফুর রহমানের রিপোর্ট। স্লোগান, ধাওয়া পাল্টা ধাওয়া, কাঁদানে গ্যাস, গোলাগুলি, এ যেন সাভার, আশুলিয়া, গাজীপুরের পোশাক কারখানাগুলোর নিত্যদিনের চিত্র। ন্যূনতম মজুরির দাবিতে প্রায় প্রতিদিনই বিক্ষোভ করছে শ্রমিক, বন্ধ হচ্ছে কারখানা। যদিও 5300 টাকা ন্যূনতম মজুরির বিষয়ে একমত হয়েছিল মালিক শ্রমিক দুই পক্ষই। কথা ছিল 21 নভেম্বর পর্যন্ত স্বাভাবিক থাকবে পরিবেশ, কিন্তু কারখানা শ্রমিকদের রাজপথে বের হওয়া থেকে বিরত রাখতে পারেননি শ্রমিক নেতারা। শ্রমিকরা যে কোনো লোকের কথা শুনেই তারা রাস্তায় নেমে পড়ে। কতিপয় যারা স্বার্থন্বেষী মহল এটাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য শ্রমিকদেরকে একটি বিভ্রান্তি করা হচ্ছে। মালিকরা বলছেন সক্ষমতা না থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি আর বিশ্ববাজারে হারানো ভাবমূর্তি ফিরিয়ে আনতেই 3 বছরের মাথায় প্রায় 77% মজুরি বাড়াতে রাজি হয়েছেন তারা। যদিও এর ফলে দেশের প্রায় 60% কারখানাই বন্ধ হয়ে যাবে। তবে অর্থনীতিবিদরা বলছেন কারখানা বন্ধের বিপর্যয় সামলে নিতে পারবে অর্থনীতি। শ্রমিকদের যে বেতনটা বাড়ানো হয়েছে এটা তো শ্রমিকদের কল্যাণের জন্য বেতন বাড়ানো হয়েছে, কিন্তু সেখানে যদি শ্রমিকদের অকল্যাণ হয়, অকল্যাণ বলতে আমি মেন করছি ফ্যাক্টরির গার্মেন্টসের উদ্যোক্তা যদি না দিতে পারে তাহলে তারা ফ্যাক্টরিটা বন্ধ করে দেবে। অনেক গার্মেন্টসের মালিকরা আমাদের চিঠি দিচ্ছে
আমরা এক্সিট প্ল্যান চাই। আমরা কিছু কিছু ফ্যাক্টরিজ হয়তো বন্ধ হয়ে যাবে, তাতে আমাদের খুব একটা দুশ্চিন্তার কিছু আছে বলে আমি মনে করি না। আমাদের অর্থনীতি এটা অ্যাডজাস্ট করে ফেলবে। যদি আমি মজুরি বাড়াই তাহলে আমার ইনসেন্টিভ বাড়ার কারণে আমার প্রোডাক্টিভিটি বাড়তে পারে। তবে যেসব কারখানার বর্তমান মজুরি পরিশোধের ক্ষমতা রয়েছে সেগুলো রাজনৈতিক অস্থিরতায় অস্তিত্ব সংকটে ভুগবে এমন আশঙ্কা মালিক সমিতির। নামকরা ব্র্যান্ড আগে যারা কোনোদিন চিন্তা করে নাই যে তারা ভিয়েতনামে গিয়ে তারা মিটিং করবে, তারা ইন্ডিয়া গিয়ে মিটিং করবে, তারা আগে মিটিংটা করতো বাংলাদেশে, তারা বলছেন তোমরা ভিয়েতনামে এসে মিটিং করবে। এগুলো তো দিস আর নট এ গুড সাইন। শিল্পোদ্যোক্তারা বলছেন ন্যূনতম মজুরির প্রশ্নে নিজেদের স্বার্থেই একমত হয়েছেন মালিক শ্রমিক। এখন বাদবাকি কাজ করতে হবে রাজনীতিবিদদের। তাদের রাজনৈতিক সহনশীলতার উপরই নির্ভর করছে এই শিল্পের ভবিষ্যৎ। আরিফুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। পাকিস্তানের কোয়েটায় গুলিতে ন্যাটোর রসদবাহী ট্রাক বহরে হামলা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। এতে এক ট্রাক চালক নিহত হয়। সোমবার 2টি মোটরসাইকেলে করে 4 জন বন্দুকধারী হঠাৎ হামলা চালায়। তারা এই সময় বেশ কয়েকটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এখনো কেউ এই হামলার দায় স্বীকার না করলেও তালেবান গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। খাদ্য, পানি এমনকি জ্বালানির জন্য মার্কিন ও ন্যাটো বাহিনীকে পাকিস্তানের ন্যাটো রুটের উপর নির্ভর করতে হয়। পারমাণবিক অস্ত্রধারী ইরানকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। তেহরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেললে সেটি শুধু ইসরায়েলি নয়, পুরো মধ্যপ্রাচ্যকেই হুমকির মুখে ফেলবে বলে দাবি করেছেন তিনি। সোমবার ইসরায়েল সফররত ওলাদ দেশটির পার্লামেন্টে দেয়া এক ভাষণে এসব কথা বলেন। তেহরানের পারমাণবিক কার্যক্রম সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না এমন প্রমাণ হাতে না পাওয়া পর্যন্ত দেশটির উপর অবরোধ অব্যাহত রাখা উচিত বলে মন্তব্য করেন ওলাদ। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে ওলাদ বলেন, ইসরায়েলকে অবশ্যই দখলীকৃত ভূমিতে নতুন বসতি নির্মাণ বন্ধ করতে হবে। তবে ফিলিস্তিন ও ইসরায়েল 2টি রাষ্ট্রের রাজধানী হিসেবে জেরুজালেমকে ব্যবহার করতে হবে বলেও জানান তিনি। খেলার খবর। আজ পাল্লেকেলেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা ও সফররত নিউজিল্যান্ডের মধ্যকার 2 ম্যাচ সিরিজের প্রথম টি20 ম্যাচ। লঙ্কান স্কোয়াডে নতুন মুখ হিসেবে আছেন রামিত রাম্বুকোয়েল্লা ও সেকুজি প্রসন্না। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 7:30টায়। টি20 পরিসংখ্যানের বিচারে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের 2 দলই প্রায় সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিলেও 11 বারের দেখায় নিউজিল্যান্ড 5টিতে জয় নিয়ে সামান্য এগিয়ে আছে, অন্যদিকে লঙ্কানদের জয় 4টিতে। বাকি 2টি ম্যাচের একটি টাই এবং অন্যটি পরিত্যক্ত হয়েছে। 2 দলের লড়াইয়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে সদ্য সমাপ্ত 1-1 ড্র হওয়া ওয়ানডে সিরিজটিতেও। এদিকে টি20 সিরিজে লঙ্কান স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন অফ স্পিন অলরাউন্ডার রামিত রাম্বুকোয়েল্লা ও লেগ স্পিনার সেকুজি প্রসন্না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 শ্রমিক নিহতের জের ধরে গাজীপুর ও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত 85, বিজিবি মোতায়েন। বিএনপি চাইলে সর্বদলীয় সরকারে 10 থেকে 12টি মন্ত্রণালয় দেওয়ার আশ্বাস যোগাযোগ মন্ত্রীর। সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বেগম জিয়ার বৈঠক। এবং বরগুনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বক্তব্য রাখবেন জনসভায়। বিকেলে 3য় সমুদ্র বন্দর নির্মাণ কাজ উদ্বোধন পটুয়াখালীতে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।